Ode to the West Wind. Ode to the West Wind by P.B. Shelley. এটার প্রথম প্যারা ইতিমধ্যে আমরা আলোচনা করেছি, দ্বিতীয় প্যারা আমরা আলোচনা করতে যাচ্ছি। Ode to the West Wind এর যেহেতু প্রথম প্যারা আমরা আলোচনা করে নিয়েছি এবং বিষয়টা ভালোভাবে বুঝে নিয়েছি, এবং সেটার বাই দ্য ওয়ে যারা দেখোনি বা যারা ক্লাসটা মিস করেছিলে তারা একটা ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে? এখন Ode to the West Wind এর সেকেন্ড প্যারা আমি আলোচনা করতে যাচ্ছি। Ode to the West Wind এর সেকেন্ড প্যারাটা একটা গুরুত্বপূর্ণ প্যারা এবং অত্যন্তই গভীর প্যারা, এবং এই প্যারাটা পড়তে গেলে আমাদের কয়েকটা ইমেজরি মাথায় রাখতে হবে, মানে ছবি আমাদের মাথায় রাখতে হবে যে কয়েকটা ছবি দেওয়া হয়েছে। পি.বি. শেলি অত্যন্তই কল্পনাপ্রবণ কবি ছিলেন, এবং পি.বি. শেলি যখন এই কবিতাটা লিখছেন, বিশেষ করে এই সেকেন্ড প্যারাটা যখন তিনি লিখছেন, এই সেকেন্ড প্যারার মধ্যে তিনি একাধিক ইমেজরি বা ছবিকে ব্যবহার করেছেন। আমরা এখানে চারটা ছবি দেখতে পাবো, এই সেকেন্ড প্যারাটার মধ্যে চারটা ছবি দেখতে পাবো। প্রথম ছবি বৃক্ষের ছবি, যেখানে প্রথম ছবি বৃক্ষের ছবি দেখতে পাবো, মানে আমরা যেরকম গাছ বা বৃক্ষ দেখি, তবে সেই রকম কোনো বৃক্ষ নয়। আসলে কি হয়েছে, ঘন কালো মেঘ এসেছে এবং ঘন কালো মেঘ পুরো আকাশটাকে ছেয়ে ফেলেছে, এবং ঘন কালো মেঘের প্রতিচ্ছবি পড়েছে সমুদ্রে। সমুদ্রটাও কালো রঙের হয়ে গেছে, তাহলে আকাশ ঘন কালো মেঘ এবং সমুদ্রও কালো হয়ে গেছে, কারণ ওই মেঘের প্রতিচ্ছবি সমুদ্রে পড়েছে। তাহলে আকাশও কালো, ঘন কালো মেঘে ভর্তি, এবং সেই মেঘের ছবি আমরা সমুদ্রে দেখতে পাচ্ছি। তাহলে সমুদ্রও কালো হয়ে আছে। সমুদ্র যখন দূরে দিগন্ত রেখার দিকে মিশে যাচ্ছে, তখন যেন সমুদ্র আকাশের সাথে যে কোথায় মিশে গেছে তা দেখে বোঝা যাচ্ছে না। কবি এক্ষেত্রে কল্পনা করছেন যে সমুদ্র এবং আকাশ যেন মিলে মিশে একটা বৃক্ষের সৃষ্টি করেছে, আর জায়েন্ট ট্রি, একটা বৃহৎ বৃক্ষের সৃষ্টি করেছে, একটা জায়েন্ট ট্রি সৃষ্টি হয়েছে, এবং সেই বৃক্ষে, সেই গাছের মধ্যে, সেই গাছ তৈরি হয়েছে কি দিয়ে? সমুদ্র দিয়ে এবং আকাশের মেঘ দিয়ে। মানে এখানে কবি কল্পনা করছেন, আসল কোনো গাছের কথা হচ্ছে না। তাহলে প্রথম যে ইমেজরি রয়েছে এখানে একটা বৃক্ষের বা এখানে ট্রি ইমেজরি রয়েছে, যে বৃক্ষ তৈরি হয়েছে সমুদ্র এবং মেঘ নিয়ে, সমুদ্র এবং আকাশ নিয়ে, ঘন কালো মেঘে ঢাকা আকাশ নিয়ে, এবং তার প্রতিচ্ছবি পড়ে থাকা সমুদ্র নিয়ে। এই রকম একটা ইমেজরি প্রথম তিনটে লাইনের মধ্যে আমরা দেখতে পাবো। পরের দুটো লাইনে আমরা কি দেখতে পাবো? দুটো থেকে তিনটে লাইনে আমরা, দুটো লাইনে বলতে গেলে স্পেসিফিক্যালি, তাহলে প্রথম তিনটে লাইনের মধ্যে বৃক্ষের ছবি দেখতে পাবো, যেখানে আকাশ, মেঘ এবং সমুদ্র মিলেমিশে একটা বৃক্ষের, প্রকাণ্ড বৃক্ষের সৃষ্টি করেছে, এবং সেই বৃক্ষ, সেই বৃক্ষের ডাল থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। যেহেতু বৃক্ষটাই মেঘ দিয়ে তৈরি, তার যে পাতাগুলো ঝরে পড়ছে সেইগুলোও যেন মেঘ রূপী বৃষ্টি ঝরে পড়ছে। এই যে ইমেজরি, এটা প্রথম তিন লাইনে দেখতে পাবো। পরের দুই লাইন যদি আমরা দেখতে চাই, সেখানে বলা হচ্ছে মেঘগুলো নীল আকাশের উপর ছড়িয়ে পড়েছে, এবং মেঘগুলো যেন দেবদূত, যেন মেঘগুলো হলো অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং। এটা পরের দুই লাইনে রয়েছে, মানে 4 নাম্বার এবং 5 নাম্বার লাইনে রয়েছে। মেঘগুলোকে যেন দেবদূতের সাথে তুলনা করা হয়েছে, এইটা আমরা দেখতে পাবো। এইটা একটা ইমেজরি। তারপরে আরো একটি ইমেজরি পাবো এই প্যারাতেই, সেটা হচ্ছে মেইনার্ড ইমেজরি। মেইনার্ড কে ছিল? ব্যাখাস দেবতা ছিলেন মদের দেবতা। সেই ব্যাখাস দেবতার যিনি পূজারিনী হতেন, তাকে ভয়ঙ্কর রকম ভাবে মাথা নাড়াতে হতো, এবং চুলগুলো এলো মেলো হয়ে থাকতো। এবং শোনা যায় ব্যাখাস দেবতার যে মেইনার্ড হতো তার লম্বা চুল থাকতো, এবং ব্যাখাস দেবতা যখন সেই মেইনার্ডের ভেতর ভর করতেন বা সেই মেইনার্ডের সেই মহিলার ভেতর ঢুকে যেতেন, তখন তার চুলগুলো খাড়া খাড়া ভাবে দাঁড়িয়ে যেত। এটা একটা ভয়ঙ্কর দৃশ্য হতো। ইনফ্যাক্ট শেলি, পি.বি. শেলি নিজেও ইটালিতে গেছিলেন এবং সেখানে একটা ইউফিজিয়ান শোতে গেছিলেন,
সেই শোতে যখন তিনি গেছিলেন, তিনি এইরকমই একজন ভয়ানক মহিলাকে দেখেছিলেন। সম্ভবত সেই ইমেজরিকে বা সেই ছবিকেও তিনি ব্যবহার করেছেন। এটা হলো 3 নাম্বার ইমেজরি। আর আরো একটি ইমেজরি হয়েছে এই সেকেন্ড প্যারাতেই, এই দ্বিতীয় স্তম্ভই আরো একটি ইমেজরি 4 নাম্বার বা চতুর্থ ইমেজরি ব্যবহার করা হয়েছে। সেটা হলো মৃতদেহ এবং কবরের ইমেজরি। এখানে বছরটা হলো মৃতদেহ, এবং এই যে ঘন কালো মেঘ আসছে, এটা হলো যেন তার কবরটা তৈরি হচ্ছে। এইভাবে 4 নাম্বার ইমেজরি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ একটা প্যারার মধ্যে পিবি শেলি 4টা ইমেজরি ব্যবহার করছেন। স্বাভাবিকভাবেই এই প্যারাটা অত্যন্তই গভীর এবং এই প্যারা অত্যন্তই জটিল হতে যাচ্ছে। সো লেটস গেট স্টার্ট গাইস, চলো এবার শুরু করা যাক। দাও অন হুজ ড্রিম, যা কিছু বলা হচ্ছে ওয়েস্ট উইন্ডকে বলা হচ্ছে, ওয়েস্ট উইন্ডকে ডেডিকেট করা হচ্ছে। এই কবিতাটা আমরা প্রথমেই জানি, ওড টু দা ওয়েস্ট উইন্ড। ওড মানে একটা লম্বা চৌড়া কবিতা, ডেডিকেটেড টু এ ন্যাচারাল ফোর্স। এখানে ওয়েস্ট উইন্ডকে ডেডিকেট করা হচ্ছে টু দ্য ওয়েস্ট উইন্ড। কাকে ডেডিকেট করছে? ওয়েস্ট উইন্ডকে। যেন একজন পূজারী, যেন কোনো দেবীর কাছে যেন পূজা করছে, হে হে দেবী, এমনি করে পূজা করছে। তো হে ওয়েস্ট উইন্ড, ও ওয়েস্ট উইন্ড, এই জাতীয় কথাগুলো বারবার দেখতে পাবো। তো যাই হোক, দেখো, দাও অন হুজ ড্রিম, দাও তুমি, দাও মানে কি? তুমি। অন হুজ ড্রিম, যার শাখায় চড়ে, মানে তোমার শাখায় চড়ে, তোমার শাখায় চড়ে। স্ট্রিম মানে কি? গাছের ডাল বা শাখা, তোমার শাখায় চড়ে। মিড দ্য স্টিপ কাইজ কমোশন, মিড মানে কি? মধ্যে। স্টিপ মানে কি? আকাশের চরম প্রান্তকে স্টিপ বলে। স্কাই মানে আকাশ, কমোশন মানে কি? বিশৃঙ্খলা। তোমার শাখায় চড়ে আকাশের চরম প্রান্তে, মানে আমি আবার বলছি, সমুদ্র এবং মেঘ মিলেমিশে একটা বৃক্ষ তৈরি করেছে। সমুদ্র এবং মেঘ মিলেমিশে একটা বৃক্ষ তৈরি করেছে। সেই বৃক্ষের একদম উঁচু শিখরে, একদম উঁচু প্রান্তে যেন বিশৃঙ্খলা বেঁধেছে, কারণ সেখানেও ওয়েস্ট উইন্ড পৌঁছে গেছে। তাহলে তুমি, হুজ ড্রিম মিড দ্য স্টিপ কাইজ কমোশন, আকাশের চরম প্রান্তে কমোশন বাঁধিয়েছো। তুমি আকাশের চরম প্রান্তে, কমোশন, কমোশন মানে বিশৃঙ্খলা। তুমি আকাশের চরম প্রান্তে বিশৃঙ্খলা বাঁধিয়েছো। এই যে একটা বৃক্ষ তৈরি হয়েছে, সেই বৃক্ষের একদম শিখরে, একদম চূড়াতেও, শিখরে বা চূড়াতে একটা বিশৃঙ্খলা বেঁধেছে। এবং সেই যেহেতু ওয়েস্ট উইন্ড আছে, সেই বৃক্ষ থেকে লুজ ক্লাউড, লুজ মানে ঝরে পড়ছে, সেই বৃক্ষ থেকে ঝরে পড়ছে ক্লাউডস, মেঘগুলো ঝরে পড়ছে। সেই বৃক্ষ থেকে মেঘগুলো ঝরে পড়ছে। লুজ মানে ঝরে পড়ছে, ক্লাউডস মানে মেঘগুলো। লাইক, লাইক মানে মতো, মেঘগুলো ঝরে পড়ছে। কিসের মতো? লাইক আর্থস ডিকেইং লিভস আর সেড, যেভাবে পৃথিবীর বুকে পাতাগুলো ঝরে পড়ে, ক্ষয়িষ্ণু পাতাগুলো, ডিকেইং লিভস, ক্ষয়িষ্ণু পাতা, শুকনো পাতাগুলো, যেভাবে পৃথিবীর বুকে গাছ থেকে শুকনো পাতাগুলো ঝরে পড়ে, ঠিক সেইভাবে এই বৃক্ষ থেকে তোমার উপস্থিতিতে সমস্ত মেঘরূপী পাতাগুলো যেন ঝরে ঝরে পড়ছে বৃষ্টি রূপে। এইটা বলতে চাইছে। ইউ শুক, ইউটা দেওয়া নেই, নিজের সুবিধার্থে ধরো। ইউ শুক, হে ওয়েস্ট উইন্ড, হে ওয়েস্ট উইন্ড, তুমি শুক, নাড়িয়ে দিয়েছো দ্য ট্যাঞ্জেল বো অফ হেভেন অ্যান্ড ওশিয়ান, এই শাখাটাকে, এই গাছের শাখাটাকে তুমি এই নাড়িয়ে দিয়েছো। এই যে প্রকাণ্ড বৃক্ষের শাখাটাকে, যা একদম আকাশের চরম প্রান্ত উঠে গেছে, সেই শাখাটাকে তুমি নাড়িয়ে দিয়েছো হে ওয়েস্ট উইন্ড। যে শাখাটা তৈরি হয়েছে হেভেন অ্যান্ড ওশিয়ান নিয়ে, যে শাখাটা তৈরি হয়েছে হেভেন অ্যান্ড ওশিয়ান নিয়ে, সমুদ্র এবং আকাশের মেঘ নিয়ে যে শাখাটা তৈরি হয়েছে। এটা তাহলে 3টে বাক্যের মধ্যে বৃক্ষ ইমেজরিটা ছিল, মানে গাছের ছবিটা ছিল। এবার পরের লাইনে দেখো, 4 নম্বর লাইন, অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং। অ্যাঞ্জেলস মানে দেবদূত, অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং, মেঘগুলোকে বলা হচ্ছে যেন বৃষ্টি এবং বজ্রপাতের দেবদূত। মেঘগুলো সব বৃষ্টি এবং বজ্রপাতের দেবদূত। দেয়ার আর স্প্রেড, তারা ছড়িয়ে পড়েছে। কালো মেঘগুলো যেন বৃষ্টি এবং বজ্রপাতের দেবদূত, তারা ছড়িয়ে পড়েছে। কিসের উপর ছড়িয়ে পড়েছে? অন দ্য ব্লু সারফেস অফ দাইন এয়ারি সার্জ, নীল আকাশের উপর।
সেগুলো ছড়িয়ে পড়েছে। নীল আকাশের উপর যেখানে সুন্দর মৃদুমন্দ বাতাস প্রবাহিত হয়, সেই নীল সুশোভনীয় এবং সুন্দর আকাশের উপর এই কালো মেঘগুলো ছড়িয়ে পড়েছে। লাইক দ্য ব্রাইট হেয়ার, যেভাবে উজ্জ্বল চুলগুলো। এবার 3 নম্বর ইমেজরি আসছে, মেইনার্ডের ইমেজরি। লাইক দ্য ব্রাইট হেয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড অফ সাম ফেয়ার্স মেইনার্ড। কোন মেইনার্ড মানে কোনো ব্যাখাস দেবতার পূজারিনী যদি তার চুলগুলো সোজা সোজা দাঁড়িয়ে যায়, উজ্জ্বল চুলগুলো, তাকে যেরকম ভয়ঙ্কর বলে মনে হয়। লাইক দ্য ব্রাইট হেয়ার, যেভাবে উজ্জ্বল চুলগুলো আপলিফটেড মানে সোজা সোজা দাঁড়িয়ে গেছে কোন মেইনার্ডে, ফ্রম দ্য হেড অফ সাম ফিয়ার্স মেইনার্ড, কোন ভয়ঙ্কর মেইনার্ডের যদি চুলগুলো সোজা সোজা দাঁড়িয়ে যায়, সেটা যত ভয়ঙ্কর দৃশ্য হয়, এই দৃশ্যকে ততটাই ভয়ঙ্কর বলে মনে হচ্ছে। ইভেন কোথা থেকে দাঁড়িয়ে গেছে মেইনার্ড? ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ টু দ্য হরিজন টু দ্য জেনিথ স্কাই হাইট। ডিম ভার্জ ওই দূরের সীমানা, ডিম ভার্জ যেটা অস্পষ্ট একটা সীমানা দেখা যাচ্ছে, অফ দ্য হরিজন দূরের দিগন্ত রেখা থেকে শুরু করে আকাশের চরম প্রান্ত, জেনিথ হাইট আকাশের চরম প্রান্ত পর্যন্ত, দূরের দিগন্ত রেখা থেকে শুরু করে আকাশের চরম প্রান্ত পর্যন্ত মেঘগুলো, কালো মেঘগুলো উঠে রয়েছে, যেন মনে হচ্ছে কোন মেইনার্ডের ভয়ঙ্কর উজ্জ্বল চুলগুলো সোজা সোজা খাড়া খাড়া দাঁড়িয়ে আছে, এইটা যেন মনে হচ্ছে। এখানে মানে মেইনার্ড ইমেজরি ইউজ হলো। দ্য লক অফ অ্যাপ্রোচিং স্টর্ম। আচ্ছা, জেনিথ হাইট মানে আকাশের চরম প্রান্ত পর্যন্ত, মানে দিগন্ত রেখা থেকে শুরু করে ডিম ভার্জ অফ দ্য হরিজন, দিগন্ত রেখা যা অস্পষ্ট দিগন্ত রেখা থেকে শুরু করে আকাশের চরম প্রান্ত পর্যন্ত যেন মেইনার্ডের উজ্জ্বল চুলগুলো খাড়া খাড়া ভাবে দাঁড়িয়ে আছে। দ্য লক অফ অ্যাপ্রোচিং স্টর্ম, এটা যেন ঝড়ের আভাস দিচ্ছে। অ্যাপ্রোচিং স্টর্ম মানে যে ঝড়টা আসছে তারই ইঙ্গিত দিচ্ছে। দ্য লক অফ অ্যাপ্রোচিং স্টর্ম, আসন্ন ঝড়ের চিহ্ন। দ্য লক এখানে চিহ্ন ধরে নাও, অফ অ্যাপ্রোচিং স্টর্ম আসন্ন ঝড়ের চিহ্ন এইগুলো। দাও ডার্জ, তুমি মৃত্যুর গান গাইছো। দাও মানে তুমি, ডার্জ মানে মৃত্যুর গান, তুমি যেন মৃত্যুর গান গাইছো। দাও ডার্জ, তুমি মৃত্যুর গান গাইছো, অফ দ্য ডাইং ইয়ার, এই মৃত বছরটার জন্য তুমি যেন মৃত্যুর গান গাইছো, এই মৃত বছরটার জন্য যেন তুমি মৃত্যুর গান গাইছো। এখানে আরেকটা ইমেজরি শুরু হয়ে গেল, ডেথ ইমেজরি বা কবরের ছবি ইমেজরি, ছবি বা ইমেজরি ব্যবহার হলো। দাও ডার্জ, তুমি মৃত্যুর গান গাইছো, অফ দ্য ডাইং ইয়ার, এই মৃত বছরটার জন্য। টু হুইচ দিস ক্লোজিং নাইট, এই আজকের রাত্রিটা, উইল বি দ্য ডোম অফ ভাস্ট সেপালচার, আজকের রাত্রিটা হবে একটা বড় কবর, একটা বিশাল সেপালচার কবর। সেপালচার মানে কি? হোয়াট ডু ইউ মিন বাই সেপালচার? সেপালচার মানে কবর। আজকের রাত্রিটা হবে একটা বিশাল কবর। আজকের রাত্রিটা এই যে ঘন কালো মেঘটা যেন গম্বুজ, কবরের গম্বুজ হতে যাচ্ছে। সেপালচার, সেপালচার মানে কবর হতে যাচ্ছে। ভল্টেড উইথ অল দ্যাট কংক্রিটেড মাইট, যে কবরটা তৈরি হয়েছে, যে গম্বুজটা তৈরি হয়েছে কি দিয়ে? কংক্রিটেড মাইট তৈরি হয়েছে, বা হয়তোবা তৈরি হয়েছে। কংক্রিটেড মানে তৈরি হওয়া, মাইট হয়তোবা তৈরি হয়েছে কি দিয়ে? তৈরি হয়েছে ভ্যাপার্স, বাষ্প দিয়ে তৈরি হয়েছে। অফ হুজ সলিড অ্যাটমসফিয়ার, যার সলিড অ্যাটমসফিয়ার থেকে, যার এই পরিবেশ থেকে ব্ল্যাক রেন, কালো বৃষ্টি নেমে আসছে। বৃষ্টি কালো নয়, কালো মেঘ থেকে যে বৃষ্টি নেমে আসছে সেটাকে ব্ল্যাক রেন বলা হচ্ছে। কালো মেঘ থেকে বৃষ্টি নেমে আসছে সেই জন্য ব্ল্যাক রেন বলা হচ্ছে। যে পরিবেশ থেকে এখনই কালো বৃষ্টি নেমে আসবে, মানে বৃষ্টি নেমে আসবে কালো মেঘ থেকে। অ্যান্ড ফায়ার, এখনই আগুন বেরিয়ে আসবে, মানে বজ্রপাত হবে। অ্যান্ড হেল, শিলাবৃষ্টি পড়বে এখনই। উইল ব্রাস্ট, শিলাবৃষ্টিগুলো যেন ফেটে পড়বে। ও হেয়ার, তুমি শুনছো কি? তুমি শুনছো দ্য ওয়েস্ট উইন্ড, তুমি কি শুনছো? তোমার উপস্থিতিতে এই সমস্ত ঘটনাগুলো ঘটবে। এটা ছিল গাইজ সেকেন্ড প্যারা। সেকেন্ড প্যারা দেখে নাও, কার কি অসুবিধা আছে অবশ্যই বলো। এবার দেখে নাও কোন কোন শব্দটা সমস্যা হচ্ছে, কোন কোন শব্দটার মানে বুঝতে অসুবিধা হচ্ছে, সেগুলো আমাকে বলো। কামাল, লেটস গেট স্টার্ট গাইজ। দেখে নাও একবার গাইজ। থ্যাংক ইউ।